সমসাময়িক বিশ্বের একটা বহুল প্রচারিত বা বিতর্কিত একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে কি বিশ্বায়ন। আমরা আজ বিশ্বায়ন নিয়ে আলোচনা করব। বিশ্বায়ন অধ্যায়টিতে অনেকগুলোই বিষয় রয়েছে, যেমন বিশ্বায়নের উদ্ভব, বিশ্বায়ন শব্দটির উদ্ভব, বিশ্বায়নের অর্থ, বিশ্বায়নের সংজ্ঞা, বিশ্বায়নের বৈশিষ্ট্য, বিশ্বায়ন উদ্ভবের কারণ এবং বিশ্বায়নের যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি নিয়ে আলোচনা হবে। বিশ্বায়নের রূপ, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে রূপ রয়েছে সেই রূপগুলো নিয়ে আলোচনা হবে। এই যে বিশ্বায়নের রূপগুলোর কথা বললাম, এগুলোর প্রভাব মানে নেতিবাচক, ইতিবাচক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এত বিষয় একসঙ্গে আলোচনা করা সম্ভব নয়, সেই জন্য পাটে পাটে বিশ্বায়ন সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের যে পাঠটি আলোচনা হবে সেটা হচ্ছে পাঠ 1, তৃতীয় অধ্যায়, রাষ্ট্রবিজ্ঞান, সেমিস্টার 4 এবং ক্লাস 12। এই ক্লাস 12 এর 4th সেমিস্টারের বিশ্বায়ন যে অধ্যায়টি আছে সেইখান থেকে আজকের আলোচনা। তোমরা অধ্যায় ভিত্তিক আলোচনা পেতে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হবে, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে। ঠিক আছে, আজকে আমাদের যে মূল আলোচনা সেই মূল আলোচনায় আসা যাক। প্রথমে আমরা বিশ্বায়নের ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে সমসাময়িক বিশ্ব রাজনীতিতে বহুল প্রচারিত এবং বহুল বিতর্কিত একটা বিষয় হচ্ছে বিশ্বায়ন। 1980 দশকের পর থেকে বিশ্বায়নটি পড়াশোনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিককালে সময়তত্ত্ব থেকে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, আন্তর্জাতিক সম্পর্ক থেকে সাংস্কৃতিক আলোচনা, সমস্ত কিছুর মধ্যেই বিশ্বায়নের অবাধ চলাচল লক্ষ্য করা যায়। এই সম্পর্কে বলতে গিয়ে আমাদের একজন সময়তত্ত্ববিদের নাম নিতেই হয়। তিনি হচ্ছেন পার্থ চ্যাটার্জি, মানে সেই পার্থ চ্যাটার্জি নয়, সময়তত্ত্ববিদ পার্থ চ্যাটার্জি। তিনি তার একটি বই লিখেছিলেন, প্রজা ও তন্ত্র। সেই বইয়ের একটা প্রবন্ধ আছে, মহাযুদ্ধের পরে শান্তি। সেই গ্রন্থে তিনি বলেছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র একটা বিজ্ঞাপন দিত, ক্রেডিট কার্ডের বিজ্ঞাপন। সেই ক্রেডিট কার্ডের বিজ্ঞাপনের দৌলতে প্রথম এই বিশ্বায়ন শব্দটিকে ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা এইভাবে বিশ্বায়নের যে একটু ভূমিকা, সেই ভূমিকাটা দেবে। তারপর বিশ্বায়নের অর্থ। গ্লোবালাইজেশন শব্দটি এসেছে গ্লোব মানে বিশ্ব, এবং আইজেশন এটি একটি প্রত্যয়, সেই প্রত্যয়টির মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে গ্লোবালাইজেশন শব্দটির অর্থ হচ্ছে বিশ্বব্যাপী প্রক্রিয়া। এটা গেল অর্থ। এই সম্পর্কে আরেকটি কথা না বললেও নয়, বিশ্বায়ন হচ্ছে নয়া সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশিকতাবাদকে আড়াল করার জন্য একটি রূপ। এটা হচ্ছে বিশ্বায়ন। এই যে বিষয়টা বললাম, এই যে লাইনটা আলোচনা হলো, এই সম্পর্কে আমরা পরবর্তীকালে আলোচনা করব, কেন এটাকে সাম্রাজ্যবাদকে বা উপনিবেশিকতাবাদকে আড়াল করার জন্য একটা রূপ এটি বিশ্বায়ন। পরে যে আমাদের পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বিশ্বায়নের সংজ্ঞা। বিশ্বায়নের সংজ্ঞা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রদান করেছেন, যেমন রবার্টসন, ডেভিড হেল্ড, পিটার মার্কাস, মার্টিন শ, দীপক নায়ার প্রমুখ রাষ্ট্র দার্শনিক বা অর্থনীতিবিদ বা রাষ্ট্রবিজ্ঞানী। তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি অনুসারে বিভিন্ন রকম বিশ্বায়নের সংজ্ঞা দিয়েছেন। তবে আমরা একটা সাধারণ অর্থে বা সার্বজনীন অর্থে একটা সংজ্ঞা দিতে পারি। সে সংজ্ঞাটা কিরকম? সাধারণ অর্থে বিশ্বের এক প্রান্তের মানুষের সঙ্গে অন্য প্রান্তের বা দেশের অবাধ বাণিজ্যিক, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক যোগাযোগ সহ বাজার অর্থনীতির প্রভাব প্রতিক্রিয়াই হলো বিশ্বায়ন। তাহলে সাধারণ অর্থে বিশ্বায়নটা হচ্ছে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যখন আদান প্রদান হচ্ছে, মানে এখানে বলতে গেলে একটা বিষয় বলতে হয় যে রাষ্ট্রগুলো তার নিজস্বতা হারিয়েছে, তারা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করছে। এই সম্পর্ক করতে গিয়ে নিজের রাষ্ট্রের যে সংস্কৃতি আছে, নিজের রাষ্ট্রের যে প্রযুক্তি আছে, জ্ঞান আছে, সেগুলো
বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তারা মিলেমিশে ভাগ করছে। এইটাকে একটা প্রক্রিয়া বলা হচ্ছে। এই প্রক্রিয়াটির নাম বিশ্বায়ন। এক কথায় বিশ্বায়ন হলো এক সীমারেখাহীন বা সীমান্তহীন বিশ্ব। রাষ্ট্রের তো একটা সীমানা আছে, সেই সীমানা এই বিশ্বায়নের ফলে উবে গেছে, সীমান্তহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। আবার অনেকে গ্লোবাল ভিলেজ বা বিশ্ব ভুবন বলে আখ্যায়িত করেছে। মানে যেহেতু তাদের আর সীমারেখা নেই কোনো রাষ্ট্রের, সেই জন্য যে কোনো রাষ্ট্র যে কোনো সময় ওই রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারে, ভাবের আদান প্রদান করতে পারে, তথ্য প্রযুক্তির দেওয়া নেওয়া করতে পারে। তাহলে বিশ্বটা আজকে আর আলাদা নয়, একটা গ্রামে পরিণত হয়েছে। এই জন্য একে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। তারপরে যে পয়েন্টটি রয়েছে বিশ্বায়নের উদ্ভব ও বিকাশ। বিশ্বায়ন যেহেতু একটি প্রক্রিয়া, সেই জন্য বিশ্বায়নের কখন উৎপত্তি হয়েছে, কিভাবে উৎপত্তি হয়েছে, সেটাকে নিয়ে সঠিকভাবে কিন্তু কোনো রকম কোনো মন্তব্য করা যায় না বা মন্তব্য করা ঠিক হবে না। তবে অনেক পণ্ডিতগণ বলেছেন যে বিগত শতকের 8-এর দশক থেকে এই বিশ্বায়নটির উদ্ভব হয়েছিল। কিন্তু এ ধারণাটাও ঠিক নয়, কারণ এই সময়ের আগে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। রাষ্ট্রসংঘটা কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করার জন্য, নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য বিশ্বের 193টি রাষ্ট্র একসঙ্গে মিলে একটা সংঘ তৈরি করেছিল, যেটার নাম সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও। তাহলে 1945 সালে ইউএনও গঠনের সময় থেকেই বিশ্বায়ন শুরু হয়েছিল। আবার এই ধারণাটাও ঠিক নয়, কারণ তার ঠিক 100 বছর আগে মার্কস ও অ্যাঙ্গেলস তার যে একটি বই কমিউনিস্ট ম্যানিফেস্টো, সেই বইয়েতে তিনি বলেছেন পুঁজিপতিরা তার নিজস্ব দেশে যে সমস্ত দ্রব্য উৎপাদন করছে, সেই দ্রব্যগুলো বিক্রি করার জন্য তারা একটা মার্কেট খুঁজছে। তাহলে এই মার্কেট খুঁজতে গিয়ে তারা একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক সৃষ্টি করছে, সম্পর্ক তৈরি করছে। বিশ্বায়ন সম্মিলিত জাতিপুঞ্জ যখন গঠন হয় তখন এটা তৈরি হয়েছিল, এটাও কিন্তু বলা ঠিক হবে না। এই প্রসঙ্গে বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলেছেন বিশ্বায়নের ধারণাটি আজ থেকে প্রায় 1000 বছর আগে উৎপত্তি হয়েছে। তবে বিশ্বায়নের যে আধুনিক ধারণাটি, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই শুরু। তাহলে এটা গেল বিশ্বায়নের উদ্ভব ও বিকাশ। এইবারে আমরা দেখব বিশ্বায়ন যে শব্দটি কিভাবে বিকশিত হয়েছে। তাহলে বিশ্বায়ন শব্দটির উদ্ভব। বিশ্বায়ন শব্দটির উদ্ভব বলতে গিয়ে আমাদের একজন রাষ্ট্র দার্শনিক বা সমাজতত্ত্ববিদের নাম করতে হয়। তিনি হচ্ছে ম্যাককম ওয়াটার্স নামক একজন বিখ্যাত ব্যক্তি। তিনি তার গ্লোবালাইজেশন নামক একটি গ্রন্থ, সেই গ্রন্থটি লেখা হয়েছিল 1995 সালে। তিনি এই গ্রন্থে বলেছেন অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী গ্লোবাল শব্দটির উৎপত্তি হয়েছে প্রায় 400 বছর আগে। তবে 1960 সালের আগে গ্লোবালাইজেশন, গ্লোবালিং শব্দগুলো বেশি প্রচারিত হয়নি। তাহলে 1960 সালের পর থেকে এই গ্লোবালাইজেশন, গ্লোবালাইং শব্দগুলি ব্যবহার করা শুরু হয়েছে। এরপরে আরেকজন সমাজতত্ত্ববিদ আছেন, তিনি বিশ্বায়নের উদ্ভব সম্পর্কে বলেছেন, তার নাম পার্থ চট্টোপাধ্যায়। তার একটি বই রয়েছে, বইটির নাম প্রজা ও তন্ত্র। সেই বইটির একটি প্রবন্ধ রয়েছে, প্রবন্ধটির নাম মহা শান্তির পরে বিশ্ব। এই বইটাতে তিনি বলেছেন বিশ্বায়ন যদি পারস্পরিক নির্ভরশীলতা হয় বা পণ্য পরিষেবার আদান প্রদান হয়, তাহলে এই প্রক্রিয়া কম করে 200 বছর ধরে চলে আসছে। তবে তিনি এই প্রবন্ধে বলেছেন যে বিশ্বায়ন শব্দটি 1970-এর পর থেকে বিশ্বে ব্যাপকভাবে চালু হয়েছে। 1970 দশকের পরে যে বিশ্বায়নটি ব্যাপকভাবে চালু হয়েছে, সেই বিষয়টিকে বলতে গিয়ে তিনি প্রমাণস্বরূপ বলেছেন আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড একটা রয়েছে, সেই ক্রেডিট কার্ড তার যখন বিজ্ঞাপন দেয়, সেই বিজ্ঞাপনের দৌলতেই এই বিশ্বায়ন শব্দটি উৎপত্তি হয়েছে। ক্রেডিট কার্ড মানে তোমরা জানো, যেমন ডেবিট কার্ড আছে তেমন ক্রেডিট কার্ড আছে, মানে যেখান থেকে
ঋণ নেওয়া যায়। সেই ক্রেডিট কার্ডের যখন বিজ্ঞাপন দেয়, সেই বিজ্ঞাপনের সময় এই বিশ্বায়ন শব্দটি উৎপত্তি হয়েছে। পরে আরেকজন সময়তত্ত্ববিদ আছেন রোল্যান্ড রবার্টসন। তার একটা বিখ্যাত বই গ্লোবালাইজেশন, সোশ্যাল থিওরি অ্যান্ড গ্লোবাল কালচার, যেটা লেখা হয়েছিল 1992 খ্রিস্টাব্দে। তিনি বিশ্বায়নের যে উৎপত্তি ও বিকাশ হয়েছে সেটাকে বোঝানোর জন্য কয়েকটি পর্যায়ের কথা বলেছেন। সেই পর্যায়গুলো এখানে কয়েকটি ভাগে দেওয়া আছে, 5টি ভাগে। প্রথম ভাগটা কি আছে? অঙ্কুরোদ্গমনের পর্যায়, মানে বিশ্বায়নটা যখন অঙ্কুরোদ্গম হয় সেই সময়ের কথা বলেছেন। সেই সময়টা কত? 1400 সাল থেকে 1750 সাল পর্যন্ত। তারপরের যে পর্যায়টা রয়েছে সেটা হচ্ছে কি প্রারম্ভিক পর্যায়, 1750 থেকে 1874। মানে তিনি বিশ্বায়ন যে উৎপত্তি হয়েছে তার পর্যায়গুলোকে তিনি বৎসর অনুসারে, সাল অনুসারে বিভক্ত করে দেখেছেন। 3 নম্বরে আছে উত্থান পর্যায়, 1875 থেকে 1924 খ্রিস্টাব্দ বা সালের মধ্যে এই উত্থান পর্যায়টা অবস্থান করছিল। 4-এ আছে আধিপত্যের জন্য সংগ্রাম পর্যায়। এই পর্যায়ে বিশ্বায়ন তার আধিপত্যটাকে বিস্তার করার জন্য সংগ্রাম শুরু করেছিল। সেটা কোন সাল থেকে কোন সাল? 1925 সাল থেকে 1969 সাল পর্যন্ত। এরপরে বিশ্বায়নের যে পর্যায়, সেই পর্যায়ের শেষ পর্যায় অনিশ্চয়তার পর্যায়, 1970 সাল থেকে 1992 সাল পর্যন্ত। এইভাবে তিনি বিশ্বায়ন যে বিকাশ হয়েছে সেই বিকাশগুলোকে তিনি পর্যায় ক্রম অনুসারে সাল অনুযায়ী বিভক্ত করে দেখেছেন এবং তিনি বিশ্বায়নকে ব্যাখ্যা করেছেন। এরপরে আমরা আসি বিশ্বায়নের আধুনিক সূচনা কিভাবে হয়েছিল। তাহলে পরের পয়েন্টটা হচ্ছে বিশ্বায়নের উদ্ভব, মানে আধুনিক বিশ্বায়নের উদ্ভব। এই আধুনিক বিশ্বায়ন যে উদ্ভব হয়েছিল তারও কয়েকটি পর্যায় রয়েছে। পর্যায় ক্রম অনুসারে আমরা সেই বিষয়গুলোকে আরো বিশ্লেষণ করে দেখব। এই পয়েন্টের একটি সাব পয়েন্ট আছে যেটার নাম হচ্ছে শিল্প বিপ্লব। 1800 শতাব্দীর মাঝামাঝি সময়কালে ইউরোপে শিল্প বিপ্লব ঘটেছিল, এটা তোমরা সবাই জানো। তাহলে শিল্প বিপ্লব যখন ঘটেছিল তখন ইউরোপে দ্রব্য উৎপাদনও বেশি হতে লাগলো। তো দ্রব্য যখন উৎপাদন বেশি হতে শুরু করলো তখন সেই উৎপাদিত দ্রব্যগুলোকে বিক্রয় করার জন্য, বিক্রি করার জন্য তারা মার্কেট খুঁজতে লাগলো বা বাজারের সন্ধানে তারা বেরিয়ে পড়লো। আবার দ্রব্য তো আর এমনি উৎপাদন হবে না, আমার যন্ত্র আছে, উৎপাদনের জন্য সাজ সরঞ্জাম রয়েছে, কিন্তু যে দ্রব্যটা উৎপাদন হবে সেই দ্রব্যটা উৎপাদনের জন্য একটা কাঁচামাল প্রয়োজন। সেই কাঁচামাল খোঁজার জন্যও ইউরোপের রাষ্ট্রগুলি বাজার খুঁজতে থাকলো। মানে তাহলে কাঁচামাল থেকে দ্রব্যের উৎপন্ন, আবার দ্রব্য উৎপাদিত যখন হচ্ছে সেই দ্রব্যগুলোকে বিক্রয় করার জন্য মার্কেট, এইভাবে একটি রোলিং প্রসেস চলতে শুরু করলো। তখন দেখা যাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি যে কাঁচামাল উৎপন্ন হচ্ছে, অন্য কোনো দেশ থেকে ইউরোপের দেশ কিনছে, আবার ইউরোপের দেশ দ্রব্যগুলোকে উৎপাদন করার পরে আবার তারা অন্য কোনো দেশে বিক্রি করছে। তাহলে দেখো এখানে কিন্তু বিশ্বায়নের প্রক্রিয়াটি আস্তে আস্তে করে শুরু হচ্ছে। একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের কোনো না কোনো ভাবে সম্পর্কের সৃষ্টি হচ্ছে। এটাকেই বলা হচ্ছে বিশ্বায়নের শুরুর সময়, বা এইভাবেই আস্তে আস্তে করে বিশ্বায়ন শুরু হচ্ছিল। এরপরের যে পয়েন্টটি উপনিবেশবাদের প্রভাব। তাহলে কাঁচামাল ইউরোপে বেশি পাওয়া যায় না, তারা কাঁচামাল খোঁজার জন্য তৃতীয় বিশ্বের দেশের উপর নির্ভরশীল হতে শুরু করলো। তৃতীয় বিশ্বের দেশ মূলত কৃষি প্রধান দেশ, সেইখানে কাঁচামাল প্রচুর পরিমাণে পাওয়া যাবে। সেই জন্য ইউরোপের দেশগুলো কি করলো, তৃতীয় বিশ্বের যে দেশ আছে সেই বিশ্বের দেশগুলোকে আধিপত্য বিস্তার করা শুরু করলো। আধিপত্য বিস্তার করা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই ঔপনিবেশিকতাবাদ ব্যবস্থা শুরু হয়েছে। মানে কাঁচামালগুলোকে তারা আরো কম দাম, আরো কম রেট দিয়ে কিনতে চায়, কিনে তারা দ্রব্য উৎপাদন করবে, সেই দ্রব্যগুলোকে আবার ওই তৃতীয় বিশ্বের দেশেই বিক্রি করবে। তাহলে বিশ্বায়নের একটি প্রক্রিয়া হিসাবে আমরা ঔপনিবেশিকতাবাদের প্রভাবকেও ভাবতে পারি। পরের পয়েন্ট, পরিবহন ও যোগাযোগ উন্নতি। বিশ্বায়নের সূচনার ক্ষেত্রে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা যে উন্নতি হয়েছে সেটা কিন্তু না বললেই নয়। রেল, সড়ক, বিমান
ইত্যাদির মধ্য দিয়ে একটা স্থানের দ্রব্য অন্য একটি স্থানে খুব কম সময়ে পৌঁছে যাচ্ছে, খুব কম খরচাতে পৌঁছে যাচ্ছে। দেখো আজকাল আমরা যদি অনলাইনে কোনো জিনিস কিনতে চাই, বাজারে না গিয়েও আমরা কিন্তু কিছু কিছু ব্যবস্থার মধ্য দিয়ে আমরা কিন্তু কিনতে পাচ্ছি। যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, এইসব বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে করে বিশ্বায়নের প্রভাবটাকে আরো ব্যাপক থেকে ব্যাপকতর করে তুলছে। এটা কিন্তু একটা বিশ্বায়নের প্রক্রিয়া। ৪ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন যে সময়টা, সেই সময়ে সম্মিলিত জাতিপুঞ্জ, ওয়ার্ল্ড ব্যাংক, আন্তর্জাতিক অর্থভান্ডার, এই সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার মধ্য দিয়ে বিশ্বায়নের প্রভাবটা কিন্তু আরো বেশি হচ্ছে। এই সমস্ত সংস্থাগুলির সদস্য হচ্ছে বিভিন্ন রাষ্ট্র, আবার অনেক রাষ্ট্র এই সমস্ত সংস্থা থেকে ঋণ গ্রহণ করছে। ঋণ গ্রহণ করে তার রাষ্ট্রের যে পরিকাঠামো সেটাকে উন্নত করার চেষ্টা করছে। তাহলে দেখো এখানে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেখানে কিন্তু অনেকগুলো রাষ্ট্র একসঙ্গে যোগ হচ্ছে। এইভাবে বিশ্বায়নের যে ধারণাটি বা উদ্ভবটি আস্তে আস্তে করে বিকশিত হচ্ছে। এরপর আমরা মূল পয়েন্টে চলে আসি, বিশ্বায়নের উদ্ভবের কারণ। তোমরা কিন্তু এইভাবেই ছোট ছোট করে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবে এবং সেগুলোকে নিজের মতো করে পরীক্ষার খাতায় লিখবে। কোনো সময় বইয়ের শব্দ ব্যবহার করতে যাবে না। বইয়ের শব্দ অনেকটাই জটিল, সেই জটিল বিষয়গুলোকে তোমাদের তাহলে মুখস্থ করতে হবে। বিষয়গুলোকে মুখস্থ না করে বিষয়টাকে আগে বোঝো, বুঝলেই কিন্তু সহজে তোমরা লিখতে পারবে। তাহলে পরের যে পয়েন্টটা আছে, বিশ্বায়নের উদ্ভবের কারণ। বিশ্বায়ন কিন্তু কোনো রকম কোনো আকস্মিক ঘটনা নয়। বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে অর্থনৈতিক দিক, সাংস্কৃতিক দিক, রাজনৈতিক দিক, সামাজিক দিক থেকে একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রকে ঘনিষ্ঠভাবে যুক্ত করে। এর ফলে কি হচ্ছে? এর ফলে একটি রাষ্ট্র এই বিশ্বায়নের প্রক্রিয়া থেকে নিজেকে কোনোভাবে আলাদা রাখতে পারছে না। একটি রাষ্ট্র বিশ্বায়নের ফলে আরেকটি রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছে। সেটা কিভাবে? ওই যে বললাম, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক দিক থেকে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছে। একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্র ব্যবসা বাণিজ্য করছে, আরেকটা রাষ্ট্রের সংস্কৃতি অন্য একটি রাষ্ট্র গ্রহণ করছে, একটি রাষ্ট্রের পোশাক আশাক অন্য একটি রাষ্ট্র গ্রহণ করছে। সেখানে শুধু একটি রাষ্ট্র নয়, অনেকগুলি রাষ্ট্র একসঙ্গে যখন পরস্পরের সঙ্গে এই সমস্ত বিষয়গুলো আদান প্রদান করবে, তখন আর কোনো রাষ্ট্রই আর নিজেকে আলাদা করে রাখতে পারবে না। এটা হচ্ছে বিশ্বায়নের একটি প্রক্রিয়া। তাহলে বিশ্বায়নের উদ্ভবের পেছনে যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলোর প্রথম কারণ পুঁজিবাদী আদর্শের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা বিশ্ব যখন দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ল, পুঁজিবাদী শিবির এবং সময়তান্ত্রিক শিবির। সময়তান্ত্রিক শিবিরের নেতৃত্ব দিয়েছিল কে? সোভিয়েত ইউনিয়ন। এবং পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। কিন্তু 1990-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো, তারপর থেকেই সারা বিশ্বে পুঁজিবাদ তার প্রভাব বিস্তার করতে শুরু করলো। সেই পুঁজিবাদ যখন তার প্রভাব বিস্তার করতে শুরু করলো, তখনই একটা তারা আদর্শ বা মতবাদ গড়ে তুললো। সেই মতবাদটির নাম কি? নয়া উদারনীতিবাদ। সেই নয়া উদারনীতিবাদে কোনো রাষ্ট্রই কিন্তু আর নিজেকে আলাদা করে ভাবতে চাইল না। কারণ তারা এমন এমন ব্যবস্থা বিশ্বের কাছে আনতে শুরু করলো যেটা অন্য রাষ্ট্রের পক্ষে খুবই উপকারী, ভালো। তারা অবাধ বাণিজ্য নীতির শুরু করেছে। অবাধ বাণিজ্য নীতি শুরু করার মধ্য দিয়ে অনেক অনুন্নত রাষ্ট্র, অনেক উন্নত রাষ্ট্র পরস্পরের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে। ব্যবসা বাণিজ্য করার ফলে অনুন্নত রাষ্ট্রগুলো তাদের আর্থিক সচলতা বৃদ্ধি পাচ্ছে। তারা তাদের নিজের দেশে যে দ্রব্য উৎপাদন করছে, সেই দ্রব্যগুলো বিশ্ব মার্কেটে বিক্রি করছে। বিশ্ব মার্কেটে বিক্রয় করে সেখান থেকে তারা মুনাফা অর্জন করছে, বিদেশি মুদ্রা অর্জন করছে। বিদেশি মুদ্রা অর্জন করলে একটা রাষ্ট্রের আর্থিক সচলতা এমনিতেই বৃদ্ধি পাবে। এটা কিন্তু বিশ্বায়নের উদ্ভবের একটি কারণ। দ্বিতীয় যে কারণটা আছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের
ভূমিকা। আন্তর্জাতিক স্তরে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে, আর্থিক প্রতিষ্ঠান, IMF, WB, WTO, IBRD এবং সম্মিলিত জাতিপুঞ্জের কিছু বিশেষজ্ঞ সংস্থা রয়েছে, ILO মানে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন, UNDP। এই সমস্ত সংগঠনগুলো যে তৈরি হয়েছে সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে একসঙ্গে নিয়ে। এই আর্থিক সংগঠনগুলো তারা কি করছে, অনুন্নত যে দেশগুলো আছে তাদেরকে ঋণ দিচ্ছে তাদের দেশের পরিকাঠামোকে উন্নত করার জন্য, যার মধ্য দিয়ে বিশ্বায়নের গতিটা আরেকটু বৃদ্ধি পেয়েছে। এই সংস্থাগুলি বিশ্বের অর্থ ব্যবস্থাকে পুনর্গঠনের চেষ্টা করছে। তাহলে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে বিশ্বায়ন কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে। এটা গেল 2 নম্বর পয়েন্ট, বিশ্বায়নের উদ্ভবের কারণ। 3 নম্বর যে কারণটা রয়েছে, প্রযুক্তিগত ক্ষেত্রে বিপ্লব। 20 শতকের 80-র দশকের সময় মানে 1980 সাল নাগাদ বিশ্বব্যাপী প্রযুক্তি, বিজ্ঞান, কারিগরি কৌশলের ব্যাপক উন্নতি সাধন হয়েছে। সেটা আমরা বুঝতেই পেরেছি। ইমেল, ইন্টারনেট, ফ্যাক্স, .com ইত্যাদি বিষয়গুলো উন্নতি হওয়ার ফলে এক প্রান্তের খবর অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। অন্য রাষ্ট্রের খবর এক রাষ্ট্রে, এই রাষ্ট্রের খবর অন্য রাষ্ট্রে দ্রুত গতিতে পৌঁছে যাচ্ছে। জনগণের বিশ্বব্যাপী যে খোঁজ খবর সেটা আরো বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী যোগাযোগটা আরো সহজতর হয়েছে। ধরো এই ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারছি কোথায় কি হচ্ছে, কে কি করছে। তাহলে যোগাযোগটা কিন্তু আরোই উন্নত এবং সহজতর হয়ে যাচ্ছে, যা এই সমগ্র বিশ্বকে একটা বিশ্ব ভুবনে পরিণত করেছে, গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। রাষ্ট্রের যে সীমানা, সে সীমানার বাইরের খবর বা বাইরের সঙ্গে আমরা যোগাযোগ সাধন করতে পারছি। এটাও কিন্তু বিশ্বায়নের উদ্ভবের আরেকটি কারণ, প্রযুক্তিগত ক্ষেত্রে বিপ্লব। 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে, উন্নয়নশীল দেশের ভূমিকা। উন্নয়নশীল দেশ বলতে যে সমস্ত দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল, সেই সমস্ত দেশও কিন্তু বিশ্বায়নের উদ্ভবের একটি কারণ। এই উন্নয়নশীল দেশগুলো বিশ্বায়নের ধারণাটাকে আরো মজবুত করেছে। যেমন দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, তারা কি করছে, বিশ্বায়নের যে ধারণাটিকে তারা গ্রহণ করছে এবং তারা আজ অর্থনীতির শিখরে পৌঁছে গেছে। এশিয়ার এই উন্নয়নশীল দেশগুলো বিশ্বায়নের ধারণাটিকে গ্রহণ করার মধ্য দিয়ে তারা কি করছে, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্য করছে, আর্থিক আদান প্রদান করছে, যোগাযোগ করছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে। এর ফলে তৃতীয় বিশ্বের এই দেশগুলো আজ কিন্তু টেকনোলজিতে অনেকটাই উন্নত। তারা এমন ব্যবসা বাণিজ্য করছে, সেই ব্যবসা বাণিজ্যের জন্য তাদেরকে বিশ্বে এশিয়া টাইগার্স নামে অভিভূত করা হয়েছে। এই দেশগুলি বিশ্বায়নকে এমন একটি মাত্রায় নিয়ে গেছে, যেটা দেখে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলি বিশ্বায়নকে সাদরে সহজে গ্রহণ করছে। এটাও কিন্তু বিশ্বায়নের উদ্ভবের আরেকটি কারণ। 5 নম্বর কারণটা রয়েছে আন্তর্জাতিক চুক্তি। বিশ্বায়নের উদ্ভবের পেছনে আরেকটি উল্লেখযোগ্য কারণ আন্তর্জাতিক চুক্তি। আন্তর্জাতিক স্তরে যে সমস্ত নেতাগণ রয়েছেন, রাজনীতিবিদরা রয়েছেন, তারা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক চুক্তি, সন্ধি ইত্যাদি সম্পাদন করছে। এর ফলে রাষ্ট্রগুলি একে অপরের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য, অর্থনৈতিক সহযোগিতা করার জন্য, সাংস্কৃতিক বিনিময় করার জন্য এগিয়ে আসছে, যার মধ্য দিয়ে বিশ্বায়ন আরো প্রভাবিত হচ্ছে। আন্তর্জাতিক সন্ধি চুক্তিগুলো কিসের জন্য হয়? একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সম্পর্ককে সহজ করে তোলার জন্য। সম্পর্কটা পরে কিসের জন্য? পারস্পরিক সাংস্কৃতিক, সামাজিক, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে সহযোগিতা করার জন্য তারা পরস্পরের সঙ্গে সহযোগিতা করছে, যার মধ্য দিয়ে বিশ্বায়ন আরো উন্নততর হচ্ছে। এরপরের যে পয়েন্টটা রয়েছে, শ্রম শক্তির চলাচল বৃদ্ধি। বর্তমানে মানুষ কাজের খোঁজে এক দেশ থেকে অন্য দেশে যেতে আগ্রহী।
যেমন ধরো আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বেশি গুজরাটে যেতে পছন্দ করে, মানে এক জায়গা থেকে অন্য জায়গাতে গিয়ে কাজ করছে। আবার দেখো, ধনী যে রাষ্ট্রগুলো আছে, সেই ধনী রাষ্ট্রগুলো উন্নয়নশীল দেশের শ্রমিকদের আকৃষ্ট করছে। তারা বিভিন্ন রকম আকর্ষণীয় অফার দিচ্ছে। দেখো, অনেক পশ্চিমবঙ্গের লোক মানুষ তারা দুবাইয়ে গিয়ে কাজ করছে। মানে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশের শ্রমিককে আকৃষ্ট করছে। কিভাবে আকৃষ্ট করছে? বেশি বেতন, ভালো খাওয়া দাওয়া, ভালো থাকার সুযোগ। এর ফলে উন্নয়নশীল দেশের শ্রমিক যারা আছে তারা কিন্তু ওই সমস্ত দেশে গিয়ে শ্রম দিচ্ছে। এইভাবে শ্রম শক্তি বিশ্বায়নের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এটা গেল 6 নম্বর বিশ্বায়নের কারণ। 7 নম্বরে আছে পরিবহন ব্যবস্থার উন্নতি। পরিবহন প্রযুক্তির অগ্রগতি বর্তমানে বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ কারণ। বিমান, রেল ও শিপিং এর উন্নতির জন্য দ্রুত ও সস্তায় পণ্য এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, মানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে, যার জন্য বিশ্ব বাণিজ্যটা আরো দ্রুত হচ্ছে। যদি জলপথে দ্রব্য নিয়ে যাওয়া হয় তাহলে সেটা সময় সাপেক্ষ এবং অনেক ভাড়া পড়বে, কিন্তু তার জায়গাতে যদি রেল ব্যবহার করা হয়, যদি বিমান ব্যবহার করা হয়, তাহলে কি হবে? তাহলে একটা স্থান থেকে অন্য স্থানে পণ্য সহজে নিয়ে যাওয়া যাবে। যদি পশ্চিমবঙ্গের কোনো একটি দ্রব্য গুজরাটে নিয়ে যেতে হয়, যদি আমি জলপথে নিয়ে যাই, তাহলে কি হবে? সেই বিষয়টা অনেক দীর্ঘমেয়াদী বিষয় হয়ে যাবে। কিন্তু সেটাকে যদি আমি রেলপথে নিয়ে যাই বা যদি বিমানে নিয়ে যাই, তাহলে সেটা অনেক দ্রুততর হবে এবং অনেক সহজলভ্য হবে। এই বিষয়টা দ্বারা বিশ্বায়নের উদ্ভব হয়েছে। এটি একটি বিশ্বায়নের কারণ। পরিবহন ব্যবস্থার উন্নতি। 8 নম্বরে যেটা রয়েছে সাংস্কৃতিক আদান প্রদান। বর্তমানে কোন রাষ্ট্রের সাংস্কৃতিক চর্চা আর নিজের বলে বলতে পারছে না, দাবি করতে পারছে না। কারণ বিশ্বায়নের ফলে একটি রাষ্ট্রের সংস্কৃতি অন্য একটি রাষ্ট্র সহজে গ্রহণ করছে। বিশেষ করে নাচ, গান, চলচ্চিত্র, ফ্যাশন, বিজ্ঞাপনের মধ্য দিয়ে এক দেশের সংস্কৃতি অন্য দেশে চলে যাচ্ছে, মানে সংস্কৃতি আদান প্রদান হচ্ছে। যেমন দেখো, ওয়েস্টার্ন ডান্স, সেটা কি আমাদের ভারতবর্ষের ডান্স? ভারতবর্ষে তোমার কথাকলি, ভারতনাট্যম, মোহিনীনাট্যম, এগুলো কিন্তু ভারতের নাচ। সেগুলো এখন বিদেশে চলে যাচ্ছে। বিদেশি কালচার, বিদেশি সংস্কৃতি আমরা গ্রহণ করছি। এইভাবে একটা রাষ্ট্রের যে সংস্কৃতি আর সেটা একটা রাষ্ট্রের সংস্কৃতি নয়, এটা এখন বিশ্ব সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটাও কিন্তু বিশ্বায়নের উদ্ভবের আরেকটি কারণ। তবে আমরা যে বিষয়টা আলোচনা করলাম বিশ্বায়নের উদ্ভবের কারণ, এর 1-2 লাইন উপসংহার দিলে ভালো হয়। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটা আমরা বলতে পারি যে বিশ্বায়ন মানুষের মানসিকতা যেমন পরিবর্তন করেছে, তেমনি কিন্তু এই বিশ্বায়ন মানুষের জীবনধারারও পরিবর্তন করেছে, লাইফস্টাইল চেঞ্জ করেছে। তবে বিশ্বায়ন যেমন আমাদের কাছে অনেক সুযোগ সুবিধা এনে দিয়েছে, তেমনি কিন্তু আমাদের কাছে অনেকগুলো চ্যালেঞ্জ একসঙ্গে ছেড়ে দিয়েছে। সেই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবিলা করতে হবে, তাহলেই আমরা সবাই বিশ্বায়নের অংশীদার হতে পারব। সেই চ্যালেঞ্জ যদি না কেউ গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু সে বিশ্বায়ন থেকে ছিটকে পড়বে এবং নিজেকে অনুন্নত রাষ্ট্রে পরিণত করবে। ঠিক আছে, দেখবে, পড়বে। যারা এখনো এই চ্যানেলে যোগ হওনি তারা যুক্ত হয়ে যাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, ভিডিওগুলো লাইক কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।